আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি হাবিবুর রহমান, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, জোরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিবি অনার্স তৃতীয় বর্ষ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি ক্যাশ ফ্লো নিয়ে আলোচনা করছি। ডাইরেক্ট ইনডাইরেক্ট পদ্ধতি এবং ডিরেক্ট পদ্ধতি, দুইটা পদ্ধতির অঙ্ক অনেকগুলো আলোচনা করেছি। যথেষ্ট পরিমাণ সমন্বয় যত সংক্রান্ত ঝামেলা আছে আলোচনা করছি। তোমরা কেউ ইনবক্সে বলো নাই যে স্যার সমস্যা বা অঙ্ক পারি, তাহলে আমাদের দায়িত্ব আমরা পালন করে যাচ্ছি। আজকে আমি চ্যাপ্টার 3 নিয়ে আলোচনা করব, রেভিনিউ রিকগনিশন। রেভিনিউ রিকগনিশন অধ্যায়টা হচ্ছে আয় সংক্রান্ত বিষয়, যে আয় চিহ্নিতকরণ একটা অধ্যায়। বেসিক্যালি আয় চিহ্নিতকরণ, এর মধ্যে বিস্তারিত অনেক আলোচনা আছে। তোমরা একটু এটা IAS 18 IAS 18 এই রেভিনিউ রিকগনিশন নিয়ে বিস্তারিত আলোচনা করছি। এই IAS 18টা তোমরা একটু রিডিং করে নিবা, এর মধ্যে কী আছে। হ্যাঁ, বিস্তারিত একটু পড়বা আর কি। বিস্তারিত পড়ার সময় আমার নাই, আমার একটা অঙ্ক করাবো, যে অঙ্কটা পরীক্ষার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতন অঙ্ক। এই বিষয়গুলো তোমরা একটু রিডিং করো, তাহলে আইডিয়া ডেভেলপ হবে তোমাদের। IAS 18 আইএস কবে উৎপত্তি হয় সেই সম্পর্কে পড়বা। আইএসের উদ্দেশ্য, এই বিষয়গুলো একটু বিস্তারিত পড়তে হবে। পণ্য বিক্রয়, সেবা প্রদান, সুদ, রয়্যালটি, লভ্যাংশ, আইএস প্রকাশকরণ, এই বিষয় নিয়ে আলোচনা করছে অনেক। এই তোমরা প্রথম যে আলোচনা আছে এটা একটু করে রাখবে, তারপরে ইংলিশে কিছু আলোচনা আছে, এটি একটু রিডিং করতে পারো। পড়ার পর আমি চলে আসছি কিছু একটা অঙ্কর দিক দিয়ে, যে অঙ্কটা একটু আইডিয়া দিব শুধু আজকে, বেশি হবে না। আর একটা অঙ্ক খুব মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, এটা পরীক্ষা আসে, 4 নম্বরে আসে, 10 নম্বরেও আসে। আর এই অধ্যায়টা এত বেশি গুরুত্বপূর্ণ, এটা থেকে প্রায় 2টা অঙ্ক আসে। একটা হচ্ছে সেলস রিলেটেড অঙ্ক আসে, আর একটা কিন্তু যেমন আমরা কন্ট্রাক্টের যে কাজগুলো হয়, যেমন পদ্মা সেতুর যে কাজ হচ্ছে, সেই পদ্মা সেতুর কাজ ওনারাও কিন্তু অ্যাকাউন্টিং মেনটেন করে। সেই পদ্মা সেতুর কাজ কিন্তু একটা আর্থিক বছরে শেষ হয় না, কয়েকটা আর্থিক বছরে শেষ হচ্ছে। যারাই কাজটা করতেছে তাদের মধ্যে কিন্তু একটা লাভ অবশ্যই থাকবে। মানুষ যে কোনো কাজ করবে লাভের আশায় করে, লাভ কিন্তু থাকবে। তো ওনারা অ্যাকাউন্টিং মেনটেন করার জন্য যে সিস্টেমটা করে সেটা হচ্ছে কন্ট্রাক্ট সিস্টেম। এই কন্ট্রাক্টের মধ্যে আবার 2টা পদ্ধতি আছে, এটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকে আমি সেলস নিয়ে একটু আলোচনা করব, যে সেলস উইথ ডিসকাউন্ট। এটা একটা বিষয় হচ্ছে যে বিক্রেতাকে অফার দেওয়া হয়। আমরা তো সেল ডিসকাউন্ট করে আসছি, সেই সেল ডিসকাউন্ট আর এই সেলস ডিসকাউন্ট সেম না, কিন্তু ভলিউম ডিসকাউন্ট। এই পরিমাণ বার্তা শর্ত হচ্ছে, বলা হবে যে কেউ যদি 80,000 টাকার পণ্য বা 8 লাখ টাকার পণ্য আমার কোম্পানি থেকে কিনে, তাকে 10% ডিসকাউন্ট দেওয়া হবে। আর যদি সে সারা বছর মিলে 8 লাখ টাকার পণ্য কিনতে না পারে, তাহলে সে কোনো ডিসকাউন্ট পাবে না। তো নর্মালি আমরা একটা জাবেদা দিই এই হিসাবভুক্ত করার জন্য। আমি একটা উদাহরণ যদি আসি, এই প্রশ্নটা আমি দেখাচ্ছি যে, আশা করি দেখা যাচ্ছে প্রশ্নটা। প্রশ্নে বলা ছিল যে ABC কোম্পানি প্রডিউস অ্যান্ড সেলস ইটস অল প্রোডাক্ট উইথ এ এগ্রিমেন্ট দ্যাট ইফ, যদি এনি বায়ার পারচেজ ওভার 50 লাখ ইন এ ইয়ার, কোনো বায়ার যদি 1 বছরে 50 লাখ টাকার বেশি পণ্য কিনতে পারে, দে উইল গেট 5% ডিসকাউন্ট। 5% তাহলে তারা ডিসকাউন্ট পাবে যদি 50 লাখ টাকার উপরে কোনো সময় কিনে। অন জুন 30, 2013 সাল, ABC কোম্পানি সোল্ড 30 লাখ টাকা, 30 লাখ টাকা অফ ইটস প্রোডাক্ট টু স্টার কোম্পানি। ABC কোম্পানি বিক্রি করছে স্টার কোম্পানির কাছে 30 লাখ টাকার প্রোডাক্ট। দ্য প্রিভিয়াস রেকর্ড শুড দ্যাট দ্য স্টার কোম্পানি পারচেজ 70 লাখ ইন 2011। বলা হচ্ছে যে স্টার কোম্পানি অতীতকালে আমাদের কাছ থেকে 70 লাখ টাকার পণ্য কিনছে। তাহলে আমরা যেহেতু 50 লাখ টাকার পণ্য এই বছর বিক্রি করছি, তাহলে আমরা ধরে নিব সে অবশ্যই কী করবে, 50 লাখ টার্গেটটা সে ফিল আপ করবেই, এই আমরা প্রত্যাশা রাখছি। যেহেতু 12 সালে 11 সালে 50 লাখ টাকা এবং 12 সালে 75 লাখ টাকার পণ্য কিনছে, তার মানে তারা কন্ডিশন ফিল আপ করতে পারে। তাহলে আমরা ধরে নিলাম যে ABC কোম্পানি, স্টার কোম্পানি ABC কোম্পানি থেকে 50 লাখ না তারও বেশি পণ্য কিনবে। এবার স্টার কোম্পানির জন্য 2টা শর্ত আছে। স্টার কোম্পানি আসলে এই বছর মাত্র 50 লাখ টাকার না 30 লাখ টাকার পণ্যই কিনছে, আর কিন্তু কোনো পণ্য কিনে নাই। স্টার কোম্পানি শুধু 30 লাখ টাকার পণ্য কিনেই বসে আছে। যেহেতু সে 30 লাখ টাকার পণ্য কিনে বসে আছে, তাহলে কিন্তু সে বার্তাটা পাবে না। তো যে 30শে জুন বছর কিন্তু শেষ হয় নাই, আজকে তো আমার দ্বারা বোঝা সম্ভব না যে সে পণ্য আর কিনবে না। তাহলে আমি প্রথমবারই যে লিপিবদ্ধ করব, সেলস ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, কত লাখ টাকা। আমি ধরেই নিব যেহেতু সেই লোক ভালো, সে অতীতকালে আমাদের থেকে 70 লাখ টাকার বেশি পণ্য কিনছে, 50 লাখ টাকার পণ্য বেশি কিনছে, তাহলে সে অবশ্যই এই বছরে কী করবে, এই 50 লাখ টাকার বেশি পণ্য কিনবে। 2 বার সে কিনতে পারে নাই, তাহলে প্রথমবারে তো আর আমরা জানতাম না, যার জন্য আমরা যাবা দেবো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট কত, 30 লাখ টাকা 5%, 1.5 লাখ টাকা বাদ দিলে 28,50,000 টাকা আমরা প্রথমবারই রেকর্ড করব। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট মানে বাট্টা বাদেই রেকর্ড করব। পরবর্তী পর্যায়ে দেখা গেল সে আর বাট্টা আমাকে 2টা কন্ডিশন, সে যদি ওই চলতি বছরে যদি বাট্টা আরও মানে টার্গেট যদি সে ফিল আপ করে ফেলে, শর্ত যদি সে পূরণ করে,
তাহলে তার কাছ থেকে আমি 28,50,000 টাকা পাবো ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। কিন্তু শর্ত যদি পূরণ না করে, ওই অর্থ বছরে যদি সে পণ্য আর বেশি না কিনে, একবারে কিনে বসে থাকে, তখন জাবেদারা হবে কি, এই যে তখন জাবেদারা হবে ক্যাশ ডেবিট 30 লাখ টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 28,50,000 টাকা। আর যে সেলস ডিসকাউন্ট দেওয়া হয়েছিল, সেলস ডিসকাউন্ট ফরফিটেড, বাজেপ্ত করা হলো বা তাকে দেওয়া হলো না, টাকাটা আমি পেয়ে যাব, সেটা ক্রেডিট হয়ে যাবে। তো এটা হচ্ছে পরিমাণ বাট্টা। আর নগদ বাট্টার কন্ডিশন তো আশা করি আমরা পারি। নগদ বাট্টার কন্ডিশন তো যখন ক্যাশ নগদ বাট্টা দেনাদার পাওনাদারের সাথে একটা নির্দিষ্ট সময়ান্তে যখন লেনদেন নিষ্পত্তি করার সময় যে টাকাটা হয়, এই বিষয়ে আমরা আগেই জানি, তাও আমি একটু বলে দিচ্ছি। নগদ বাট্টা সম্পর্কে আমরা আগে অনেক পড়ে আসছি, তারপরে একটু বলে দিই, একটা অঙ্ক সিম্পলি বুঝিয়ে দিই। যে কিনবে পণ্যটা, বিক্রেতা কর্তৃক ক্রেতাকে দ্রুত টাকা পরিশোধ করার জন্য কিছু অফার দেওয়া হয়, যে আপনি যদি 10 দিনের মধ্যে টাকাটা দেন আপনি ডিসকাউন্ট পাবেন, না হয় 30 দিনের মধ্যে টাকা পেড করতেই হবে। যেমন XYZ কোম্পানি সেলস ইটস প্রোডাক্টস অ্যাট কত 2, 10 and 45, মানে 10 দিনের মধ্যে পরিশোধ করলে সে 2% ডিসকাউন্ট, 45 দিনের মধ্যে অবশ্যই টাকা পরিশোধ করতে হবে, 1 লাখ টাকার পণ্য বিক্রি করা হলো। তা আমি প্রথমবারে ধরে নিব অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, সে যদি 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করে তাহলে ক্যাশ ডেবিট আমি কম টাকা পাবো, আর 1 লাখ টাকা 2%, 2,000 টাকা কম পাবো, আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এটা হচ্ছে নগদ বাট্টা। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। দেনাদার পাওনাদারের সাথে নিষ্পত্তির সময় পরিমাণ বাট্টার বিষয়টা একটু ভিন্ন। আর একটা বিষয় আছে সেলস উইথ রিটার্ন অফ সেলস উইথ রাইট অফ রিটার্ন, ফেরতের অধিকারে বিক্রি করা, ফেরতের অধিকারে বিক্রি করা, সেই বিষয়টা সেলস উইথ রাইট অফ রিটার্ন। এই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করছি। তো সেলস উইথ রাইট অফ রিটার্ন, এটা মনে রাখবা একটু, যতক্ষণ পর্যন্ত না বিক্রয় ফেরতের মেয়াদ উত্তীর্ণ না হয় ততক্ষণ পর্যন্ত বিক্রয় হিসাবভুক্ত না করা, বিক্রয় হিসাবভুক্ত করা হয় কিন্তু ভবিষ্যৎ সম্ভাব্য ফেরতের দ্বারা একটা সঞ্চিতি বা একটা বিক্রয়টাকে কমিয়ে রাখা হয়। সবটুকু বিক্রয়ের টাকা আমি নাও পেতে পারি, যার জন্য একটা ফান্ড তৈরি করে রাখা হয়। বিক্রয় হিসাবভুক্ত করা হয়, হিসাবভুক্ত করা এবং যখনই ফেরত সংগঠিত হয় তখনই তা হিসাবভুক্ত করা। একটা অঙ্কের মধ্যে আমি বিষয়টা বুঝিয়ে দিই আরও, তাহলে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। একটা অঙ্ক হচ্ছেই জানুয়ারির 1 তারিখ 2013 সাল, মার্ক কোম্পানি সোল মার্চেন্ডাইজ 2 লাখ টাকা অন অ্যাকাউন্ট, বাকিতে 2 লাখ টাকার পণ্য বিক্রি করছে টু স্টিপ কোম্পানির কাছে। স্টিপ কোম্পানির কাছে 2 লাখ টাকার পণ্য বিক্রি করছে। আমি মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্কটা কিন্তু এখনও করাই না, আমি এটা প্রাসঙ্গিক একটু আলোচনা করছি, ওইটা আজকে মূল অঙ্ক ছিল ওইটা, কিন্তু পাশাপাশি এটি বলে দিচ্ছি তোমাদের জন্য, যেন তোমরা বাসায় একটু পড়াশোনা করো নিজেরা। এই অধ্যায়গুলো একটু রিডিং করো, যে হেডিংগুলো আমি বলছি এটি ভিতরে কী আছে একটু দেখবা। টু স্টিপ কোম্পানি অন জানুয়ারির 15, স্টিপ কোম্পানি রিটার্ন মার্চেন্ডাইজ 20,000 টাকা। আমি জানুয়ারির 1 তারিখ বিক্রি করলাম, 15 তারিখ ফেরত আসলো, ভালো কথা। টু মার্ক কোম্পানির কাছ থেকে, টু মার্ক কোম্পানিকে ফেরত দিল স্টিমে। ডিসেম্বর 31, মার্ক কোম্পানি এস্টিমেট, মার্ক কোম্পানি বলতেছে উনি যেহেতু পণ্য ফেরত দিচ্ছে, ভবিষ্যতে তার কাছে যে টাকাটা আছে, দ্যাট 3% অফ রিমেইনিং ব্যালেন্স দে মে রিটার্ন ব্যাক টু মার্ক কোম্পানি, মার্ক কোম্পানির কাছে অবশিষ্ট টাকাটা স্টিপ কোম্পানি মার্ক কোম্পানিকে ফেরত দিতে পারে, সেটা একটা এস্টিমেট করছে 3%। দ্য মেক জার্নাল এন্ট্রি ফর দ্য অ্যাবাভ ট্রানজ্যাকশন। এই ধরনের একটা ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আমাদের 3টা জার্নাল এন্ট্রি দিতে হবে। প্রথম তো আমি সেলস করছি, সেলসের জন্য আমি একটা জাবেদা দিয়ে দিব, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, টাকা 2 লাখ, তারপরে ফেরত আসছি, তাহলে সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 20,000 টাকা। অবশিষ্ট যে টাকাটা আমি এখনও পাই না, সেই টাকাটা ফেরত সবটুকু দিবে কিনা শিওর না, অনুমান করা হচ্ছে 3% টাকা অবশ্যই ফেরত দিয়ে দিতে পারে, তাহলে আমি এই টাকাটা কম পাবো। এটা আমার জন্য ব্যাকআপের জন্য সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ডেবিট, অ্যালাউন্স ফর সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ক্রেডিট। 2 লাখ টাকা সেল করছি, 20,000 টাকা অলরেডি ফেরত চলে আসছে, বাকি যে টাকাটা আছে সেটা উপর একটা আমরা ফান্ড সৃষ্টি করে রাখছি। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এবার আমি মূল অঙ্কের দিকে চলে আসছি, যে অঙ্কটা প্রতিবার আসে, এটি 4 নম্বরের জন্য বি পার্ট থেকে আসতে পারে। এরপরে যে অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, সবাই ভালো করে রাখবে। এ পর্যন্ত যা করছি তো হচ্ছেই, এবার আমি শেষ অঙ্কটাতে চলে আসছি। মোস্ট ইম্পর্টেন্ট যে অঙ্কটা ছিল সেটা সমাধানের দিকে আমি চলে আসছি। সে অঙ্ক ইনস্টলমেন্ট সেলস বেসি, কিস্তি ভিত্তিক বিক্রয়। আর মেথড কালেকশন জার্নাল বিস্তারিত আলোচনা আছে, মানে কিস্তি ভিত্তিক বিক্রয় 2012 সাল এবং 13 সাল। Austin Corporation appropriately uses the installment sales method of accounting to recognize income in its financial statement. The following information is available for 2012 থেকে 2013। 2012 এবং 13 সাল ইনস্টলমেন্ট সেল করা হচ্ছিল কত, 9 লাখ টাকা, আর 13 সালে বিক্রি করেছে 10 লাখ টাকা।
আর 9 লাখ টাকা যে পণ্য বিক্রি করলাম তার জন্য কস্ট অফ ইনস্টলমেন্ট সেল 6,30,000, আর 13 সালে ছিল 6,80,000। তো গ্রোস প্রফিট কত, এটাকে আমরা সহজেই বুঝে যাই। এটা থেকে মাইনাস করলে গ্রোস প্রফিটটা কত হবে, 70,000 টাকা। আমি গ্রোস প্রফিটটা অলরেডি করে রাখছি তোমাদের দেখানোর জন্য। তোমাদের অবশ্যই গ্রোস প্রফিট রেটটা বের করতে হবে এই অঙ্ক করার জন্য। প্রশ্নটা পড়ার আগে একটু সেল থেকে আমি যদি কি করি, সেল থেকে যদি আমি কস্ট অফ ইনস্টলমেন্ট সেলটা বাদ দিই তাহলে আমরা গ্রোস প্রফিটটা পেয়ে যাই। 9 লাখ থেকে 6,70,000 বাদ দিলে মনে হয় 2,70,000। 2,70,000কে 9 লাখ দ্বারা ভাগ করলে কত পার্সেন্ট, 30% হয়। 30%টা পরবর্তী প্রথম বছরে হচ্ছে 30% লাভ। পরবর্তী বছরে কত টাকা লাভ হচ্ছে, 9 লাখ মাইনাস 6,30,000 ডিভাইডেড হচ্ছে 9 লাখ, হ্যাঁ 30% টাকা। পরবর্তী বছরে সেল করা হচ্ছে 10 লাখ টাকা সেল করছি, আর কস্ট ছিল 6,80,000। তো 10 লাখ থেকে 6,80,000 বাদ দিয়ে যে লাভটা হবে তাকে 10 লাখ দিয়ে ভাগ করলে 32% টাকা হচ্ছে। তো 2 বছরে 2টা লাভের হার পেয়ে গেছি। ইনস্টলমেন্ট সেলস, হ্যাঁ ইনস্টলমেন্ট সেলস অ্যাকাউন্টিং মেথড, সেই অঙ্কটা বেসিক্যালি এটা রেভিনিউ রিকগনিশন 3rd চ্যাপ্টার, লেকচার আজকে 5, ডেট হচ্ছে কত 16/1/2021 সাল। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা একটু সিরিয়াস হয়ে পড়াশোনা, কারণ সমস্যা হয় আমার ফোন নম্বর দেওয়া আছে, যোগাযোগ করতে পারো। আমি প্রশ্নটা পড়ে শেষ করি, তারপরে আমি সমাধানের দিকে আসছি। তারপরে ছিল টাকা সেল তো দেওয়া আছে, এবার টাকা সংগ্রহের কাহিনী বলা আছে। যেহেতু কিস্তি বিক্রয় একসাথে টাকা আমি পাবো না। ক্যাশ সেলস, ক্যাশ কালেকশন 2012 সালে যে সেল করলাম, 12 সালের টাকা 12 সালে পাইছি 3,70,000, আর 12 সালের টাকা 13 সালে গিয়ে পেয়েছি কত, 3,50,000 টাকা পেয়েছি। আশা করি বিষয়টা ক্লিয়ার। ক্যাশ কালেকশন 2013 সাল, 13 সালে যে সেল করছি সেই টাকা তো আর 12 সালে পাবো না, 13 সালে পেয়েছি। 13 সালে সেল করছি 10 লাখ টাকা, পেয়েছি 4,75,000 টাকা। কোন সালে কী পরিমাণ টাকা সেল করছি সেটা আমার অবশ্যই জানা দরকার আছে। টাকা পেয়ে গেছি যেহেতু কিস্তিভিত্তিক বিক্রয়। আমাকে প্রশ্ন করছে কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ রিয়েলাইজড গ্রোস প্রফিট রিকগনাইজ ইন ইচ ইয়ার। কতটুকু টাকা প্রত্যেক বছর আমি যে পরিমাণ টাকা পেয়েছি সবটুকু কিন্তু লাভের টাকা না, সবটুকু আবার কষ্টের টাকা না। যে পরিমাণ টাকা পাইছি তার মধ্যে 30% লাভের টাকা আছে। এই 30% টাকা রিয়েলাইজড, সেল করছি কিন্তু অনেক টাকা। রেভিনিউ রিকগনাইজ, রিয়েলাইজটা কিন্তু সবটুকু না। তাহলে রিয়েলাইজ গ্রোস প্রফিট রিকগনাইজ ইন ইচ ইয়ার, প্রত্যেক বছরে কতটুকু রিয়েলাইজড হয়েছে মানে অর্জিত হয়েছে কতটুকু সেটা, টোটালটা কিন্তু না। টোটালটাতে আমরা শুধু কী বের করবো, ওই যে প্রফিট রেটটা বের করবো, গ্রোস প্রফিট রেটটা বের করার জন্য টোটালটা ইউজ করবো। আমরা 13 সালে 2টা টাকা পেয়েছি, প্রথম টাকার উপর যে 30%, পরের টাকার উপর 32% হলো প্রফিট, বাকি টাকাটা কিন্তু কস্ট। তো এই 2টা টাকা অর্জিত হয়ে বাকি টাকাটা এখনও রয়ে গেছে। তো তারপরে প্রথমবারে বলছি রিয়েলাইজ, তারপরে বলছি প্রিপেয়ার অল জার্নাল এন্ট্রিজ রিকোয়ার্ড ইন 2013 সাল। 13 সালে জার্নাল দিতে বলছি, 13 সালে যা যা জার্নাল হবে সেই জার্নালগুলো দিতে হবে। আমি 13 সাল দিচ্ছি, 13 সালের জার্নালগুলো পারলে অবশ্যই তোমরা 12 সালের জার্নালও পেরে যাবা। এবার আমি সমাধানের দিকে আসছি। প্রশ্নটা অবশ্যই তোমাদের কাছে থাকবে, এটা বোর্ডেরও মনে হয় একটা অঙ্ক, এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। এই টাইপের অঙ্ক পরীক্ষায় কিন্তু প্রায়ই আসে। তো প্রথমবারই তোমরা একটু কাজ, কম্পিটিশন অফ গ্রোস প্রফিট কী করতে হবে, কম্পিটিশন অফ গ্রোস প্রফিট মানে গ্রোস প্রফিটের রেটটা তোমাদের বের করতে হবে। গ্রোস প্রফিটটা কত পার্সেন্ট সেটা অবশ্যই লাগবে। গ্রোস প্রফিটটা তোমরা বের করে নিবা। তো প্রথমবারে তোমরা অধ্যায়টা তো 3য় অধ্যায় বলা হচ্ছে গ্রোস প্রফিট রেট। আগে সূত্রটা বসিয়ে দিলাম, অ্যামাউন্ট অফ গ্রোস প্রফিট আর অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট সেলস, আর 100 দিলেই রেটটা পাবো। ফর 2012, ফর 2013 সাল। কস্ট থেকে যদি আমরা সেল থেকে যদি কস্ট বাদ দিয়ে প্রফিট পাই, প্রফিটকে সেল দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে রেটটা পেয়ে যাবো। আশা করি বিষয়টা ক্লিয়ার। কম্পিটিশন অফ গ্রোস প্রফিট রিকগনাইজড ইন ইচ ইয়ার, আর কি যেটা প্রত্যেক বছর যে পরিমাণ লাভ অর্জিত হবে সেটা বের করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি 2012 সাল লিখলাম, 2013 সাল লিখলাম, তারপরে ফ্রম 2012 কালেকশন। 12 সালে মাত্র একটা টাকা পাইছি, 3,70,000 টাকা, তার মধ্যে 30% টাকা 1,10,000 টাকা। এটা রেভিনিউ রিকগনাইজ এবং রিয়েলাইজড, সেটা কি রেভিনিউ রিকগনাইজ অ্যান্ড রিয়েলাইজড। গ্রোস প্রফিট রিকগনাইজড কতটুকু প্রত্যেক বছর অর্জিত হচ্ছে সেটা লিখলাম। আর 2012 সালের টাকা 3,50,000 পেয়েছি 2013 সালে গিয়ে, তাহলে তার উপর লাভ ছিল কত পার্সেন্ট, তার উপর লাভ ছিল আমাদের 30% লাভ ছিল, সেই টাকাটাও লিখলাম। তো 2012 সালের টাকা 12 সালে পেয়েছি, এবং 12 সালের টাকা 13 সালেও পেয়েছি। 13 সালে যে পরিমাণ টাকা পাইছি সবটুকু আমার লাভের টাকা না, 30% টাকা লাভ, সে 30% দিয়ে দিলাম, 13 সালে অর্জিত হয়েছে। 12 সালের টাকা 13 সালে আয় অর্জিত হয়েছে। তারপরে 13 সালের টাকা তো 13 সালে আমরা পাবোই, তাহলে 4,75,000 টাকা করবো, 32% করলে এত টাকা হবে। তো
তো 12 সালে অর্জন টোটাল রিয়েলাইজ প্রফিট গ্রোস প্রফিট রিয়েলাইজ রেভিনিউ রিকগনাইজ হচ্ছে 1,11,000 টাকা, আর 2013 সালে কিন্তু 2,57,000 টাকা। এই প্রত্যেকটা টাকার জন্য কিন্তু জাবেদা আছে। জাবেদাগুলো কী কী হবে আমি একটু দেখতে শুরু করি। তো প্রথমবারে যখন আমরা 13 সালে জাবেদা দিতে যাব, 13 সালে জাবেদার মধ্যে কী আসবে, আমাদের সেলের জাবেদা কিন্তু আসবে। 13 সালে কী আসবে, সেলের জাবেদা আসবে, সেল করছি যে প্রথমবারে। ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল 2013 সাল। আর জানালে করতে আশা করি সবাই পারো। কোম্পানির নামটা তোমরা একটু লিখে দিতে পারো, আমি নামটাও যদি লিখি নাই, নামটা তোমরা চাইলে একটু লিখে দিতে পারবো এই জায়গায়। অস্টিন কর্পোরেশন, অস্টিন কর্পোরেশন নামটা দিয়ে দিবা। নাম দেওয়ার পরে এবার তোমরা চলে আসি আমরা জাবেদাতে বিস্তারিত আলোচনায়। প্রথমবার আমি সেল করবো, 12 সালে কিন্তু সেল করছি, তার জন্য একটা জাবেদা আছে। 13 সালেও সেল, তার জন্য একটা জাবেদা আছে। তো সেলের জাবেদাটা কী হবে, ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল, আমি শর্ট লিখছি এই অ্যাকাউন্ট রিসিভেবলটা 13 সালে 10 লাখ টাকা, 10 লাখ টাকা, আর ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট 10 লাখ টাকা। আশা করি বিষয়টা ক্লিয়ার। তারপর এই যে টাকাটা সেল করলাম, সেলের জন্য তো কস্ট আছে, কস্টের জন্য আরেকটা জাবেদা দিতে হবে। কী হবে, কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ডেবিট আর ইনভেন্টরি ক্রেডিট, যেহেতু আমার স্টক কমে গেছে। কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ডেবিট আর ইনভেন্টরি ক্রেডিট, এটি যারা লিখবা না, প্র্যাকটিস করবা না, তোমাদের আর পাস করা লাগবে না। সিরিয়াসলি একটু পড়াশোনা করো যদি পাস করতে চাও, ভালো করতে চাও। তারপরে এই টাকাটার উপরে আরেকটা জাবেদা আছে, ক্যাশ ডেবিট। কয় লাখ টাকা ক্যাশ কালেকশন করছি, ক্যাশ কিন্তু আমরা 2 সালের টাকা পাইছি। 13 সালে এসে 12 সালের টাকা পাইছি, 13 সালের টাকা পাইছি। তাহলে কী লিখবো, ক্যাশ ডেবিট, টাকাটা আমি পরেই লিখতে পারবো। ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল 2012 সাল দিয়ে লিখবো ক্রেডিট, আর ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল 2013 সাল লিখে আবার ক্রেডিট করো। 2টা টাকা যোগ করলে যে টাকাটা ক্যাশ কালেকশন হচ্ছে তার জন্য জাবেদা। প্রথমবারে সেলের জাবেদা, তারপরে কস্টের যে পরিমাণ সেল করলাম তার কস্টের জন্য জাবেদা, তারপর যে পরিমাণ টাকা ক্যাশ কালেকশন হলো তার জন্য জাবেদা। তারপর যে জাবেদাটা হবে ইনস্টলমেন্ট সেলস ডেবিট আর কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট আর ডেফার্ড গ্রোস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস 2013 সাল। সেটা হচ্ছে, এটা কিন্তু 12 সালেও হইতো। 12 সালে কী হইতো, ইনস্টলমেন্ট সেলস ডেবিট যদি 12 সালে জাবেদা চাইতো কয় লাখ টাকা, 9 লাখ টাকা, আর কস্ট অফ ইনস্টলমেন্ট সেল ক্রেডিট কয় লাখ টাকা, 6,30,000 টাকা। আর যে গ্রোস প্রফিটটা তার জন্য জাবেদা হবে ডেফার্ড গ্রোস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস। এই ডেফার্ড মানে টোটাল গ্রোস প্রফিটটা একবার আমার শো করতে হবে, ক্রেডিট আকারে রাখতে হবে। এই আয় কিন্তু এখনও অর্জিত হয় নাই। যেদিন ক্যাশ যে পরিমাণ টাকা ক্যাশ কালেকশন হবে ওই পরিমাণ টাকার উপর যত % গ্রোস প্রফিট ছিল অত % টাকা রিয়েলাইজড হবে। তো ডেফার্ড গ্রোস প্রফিট আর রিয়েলাইজ গ্রোস প্রফিটের বিষয়টা আশা করি সবাই বুঝতে পারছো। তো ডেফার্ড গ্রোস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস কত, 2013 সালে 3,20,000 টাকা। এবার কিন্তু আরেকটা জাবেদা হবে, আমরা যে টাকাগুলো কালেকশন করছি কয়টা সালের টাকা, 2 সালের টাকা। প্রথমবারে যে সেল করি, আজানের জন্য যাক আজান শেষ হয়ে গেল। ইনস্টলমেন্ট সেলস ডেবিট আর কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ডেবিট, কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট আর ডেফার্ড গ্রোস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট। এবার আমরা যেহেতু প্রত্যেকবার যখন সেল করি ক্রেডিট করি, কিন্তু যে পরিমাণ টাকা অর্জিত হয়ে যাবে এই পরিমাণ টাকা কিন্তু এটাতে বাদ যাবে। বাদ যাওয়ার জন্য কিন্তু আমরা 13 সালে 2টা টাকা পাইছি। তাহলে 13 সালে ডেফার্ড গ্রোস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস 2012 সালের টাকাটা আসবে, আর ডেফার্ড গ্রোস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস 2013 সালের টাকাটা আসবে, আর রিয়েলাইজ গ্রোস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট 2,57,000 টাকা একসাথে হবে। কিন্তু আশা করি বিষয়টা ক্লিয়ার। যখন যদি আমরা 12 সালে অঙ্কটা করতাম, 12 সালেই 13 সালের টাকাটা লিখতাম না, শুধু 1,10,000 10,000 লিখে দিতাম, 1,11,000 1,11,000। তারপরে আসি রিয়েলাইজ গ্রোস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস ডেবিট আর ইনকাম সামারি ক্রেডিট, কারণ এই রিয়েলাইজ গ্রোস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলসের টাকাটাও ইনকাম সামারিতে ট্রান্সফার করতে হবে। এই ছিল অঙ্কটা। আশা করি এই বিষয়ে এই অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এই অধ্যায়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। এই একটা অধ্যায় থেকে 2টা অঙ্ক প্রতিবার আসে, বি পার্টেও আসে, সি পার্টেও আসে। এতগুলো অঙ্ক আসে, এই অধ্যায়ের গুরুত্ব কোনোভাবেই কম না, অনেক বেশি গুরুত্ব। তোমরা সিরিয়াস হয়ে একটু পড়াশোনা করো, বসে না থেকে আমাকে ইনবক্সে জানাইতে পারো তোমরা বুঝতেছো কিনা, সমস্যা কোনো আছে কিনা। তাহলে আজকের মতন রাখতে গেলাম। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, পড়াশোনায় মনোযোগী দাও। আজকে রাখলাম তাহলে, আল্লাহ হাফিজ। সবাই আমাকে জানাইবা কিন্তু কী সমস্যা আছে।